সব দেশেরই ঐতিহ্যবাহী রেসিপিগুলো কিন্তু একটু বেশি মজা হয়। আজকে আমি বরিশালের ঐতিহ্যবাহী তালের গড়গড়া পিঠা শেয়ার করব, তাও আবার খুব সহজে বাসায় থাকা উপকরণের সেরা স্বাদে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তালের গড় সিজন চলছে, অবশ্যই আপনারা ঐতিহ্যবাহী পিঠাগুলো ট্রাই করবেন, যেগুলো ট্রেডিশনাল, যেগুলো যেন হারিয়ে না যায়। তো আজকে আমি বরিশালের ঐতিহ্যবাহী তালের গড়গড়া পিঠাটা শেয়ার করব। ট্রাস্ট মি, এটা এতটা মজার হয়েছে। প্রথমেই আমি একটা প্যানে আমি 1.5 কাপের চেয়ে একটু বেশি, প্রায় 2 কাপের মতো আমি চালের গুঁড়া নিয়েছি। এটা বাজার থেকে কিনা চালের গুঁড়া, আর আপনার চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। তো চালের গুঁড়াটা আমি যে কাজটা করছি, আমি প্যানে লো আছে একটু ভেজে নিচ্ছি, তাহলে চালের গুঁড়ার যে পিঠাটা সেটা খুব সুন্দর হয়। ভেজে প্যান থেকে তুলে নিয়ে একটা সাইডে রেখে অন্যদিকে 1.5 কাপের মতো এখানে আমি তালের রস নিয়েছি, বা তালের পাপ। আমার তালের রসটা কিন্তু একটু পাতলা, এই যে আপনি দেখি বুঝতে পারছেন। আপনাদের যদি ঘন হয় সেই ক্ষেত্রে একটু লিকুইড দুধ অ্যাড করতে পারেন, অথবা পানি। এখন আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি, আর মিষ্টিটা আমি যেভাবে দিয়েছি একদম পারফেক্ট আছে। তো আপনাদের বেশিও হবে না, কমও হবে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কুচি আর 2 চিমটির মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিব একটু পিঠার টেস্টটা যেন ভালো আসে আরও, এই জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে অপেক্ষা করব তালের রসটা যেন গরম হয়ে আসে। এই যে তালের রস কিন্তু ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপের চেয়ে একটু কম আছে। তারপর আমি চালের গুঁড়াটা এইভাবে দিয়ে আমি এই তালের রসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর সম্পূর্ণ ডোটা আমি করব পিঠার লো আছে, যদি হাই হিটে করেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এই যে দেখুন এখনও মনে হচ্ছে পাতলা, এই পর্যায়ে আপনার চাইলে আরেকটু গুঁড়া দিতে পারেন চালের। তো আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু চালের গুঁড়া দিয়ে ট্রেডিশনালি পিঠাটা করা হয়, এই জন্য চালের গুঁড়া দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চালের গুঁড়াটা তালের রসের সাথে এই পর্যায়ে আমি ঢেকে এটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এটা কিন্তু এখনও অনেক কাঁচা। আমি 10 মিনিটের মতো লো আছে এটা এইভাবে রেখেছি, মাঝে একটু লেড়ে দিয়েছি যেন নেড়ে চেড়ে দিলে এটা পুড়ে না যায়। আর এটা কিন্তু এখন আরেকটু শক্ত হয়ে গিয়েছে, অতটা নরম নেই। তারপর আমি আবার চুলাটা অফ করে এইভাবে রেখে দিব রুম টেম্পারেচারে আসার জন্য। এই যে ডোটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে, আর এই পর্যায়ে আপনারা হাতে একটু পানি মেখে পানি দিয়ে ভিজিয়ে তারপর দেখবেন যে ডোটা গোল হচ্ছে কিনা। যখন দেখবেন খুব সুন্দরভাবে গোল হচ্ছে, তখনই বুঝবেন আপনার পিঠার জন্য ডোটা কিন্তু একদম রেডি। এখন আমি পিঠা বানানোর জন্য একটা প্লেটে ডোটা নিয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে এটা একটু মথে নিব। আর এটা কিন্তু গরম ধরা যাচ্ছে না, এরপর যে আপনার হাতটা ভিজিয়ে এভাবে ডোটা একটু মথে নেবেন। ডোটা যখন খুব ভালোভাবে মথা হয়ে যাবে, আমি হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি পিঠার জন্য প্রথমে ছোট ছোট গোল বলের মতো করে নিচ্ছি। তো পিঠাগুলো যেরকম হয় একটু লম্বা করে তারপর সাইড থেকে একটু কোনা করে নিতে হয়। এটা আমি হাতেই করছি, আমার হাতে একটু তেলটা বেশি হয়ে গিয়েছে এই জন্য। আর দেখুন আমার ডোটা কিন্তু অনেক সফট। আমি যখন পিঠাগুলো একদম ভাপে দিব তখন কিন্তু এতটা সফট হবে না, ভিতরটা সফট, উপরটা একদম শক্ত হয়ে যাবে। তো এটা কিন্তু ডিজাইন করা হয় কলা গাছের ভিতরের এরকম জালি জালি অংশ দিয়ে। তো আমি কলা গাছ পাইনি, এই জন্য আমি এরকম পিঠা বানানোর ঝাঁঝরি আমাদের সবারই থাকে, এরকম চামচ, সেই চামচে করে ভিতর সাইড অথবা বাহির সাইড যে কোনো সাইড দিয়ে আপনারা এইভাবে যদি একটু আলতো করে চেপে ধরেন তাহলে কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখে আপনাদের বুঝে নিতে হবে, খুব সহজেই কিন্তু এই পিঠাটা ডিজাইন করা হয়ে যায়। আমি একে একে সবগুলো পিঠা ডিজাইন করে নিব। আর অন্যদিকে আমি একটা স্টিমারে পিঠাগুলো নিয়ে নিচ্ছি, কারণ আমি পিঠাগুলো ভাপ দিব। আর এটা কিন্তু একটার উপরে আরেকটা দিচ্ছি, বাট এটা কিন্তু লেগে যাবে না। এটা যখন ভাপ শেষ হয়ে যাবে এটা খুব সুন্দরভাবে উপরে উঠে আসবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা পাতলা সুতি কাপড় দিয়ে তারপরে আপনারা পিঠাগুলো দিতে পারেন। তো আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, আরও কিছু আছে বানানোর, আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে, আমি কিন্তু পিঠাগুলো নিয়ে নিয়েছি। এখন আমি রাইস কুকারে এটা স্টিম করব। একটা প্যানে পানিটা গরম হলে এইভাবে দিয়ে ঢেকে দিব। আর ছিদ্রটা আছে সেটা আমি আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়ে বন্ধ করে নিব, কারণ ছিদ্রটা থাকলে ভাপটা কিন্তু বের হয়ে যাবে। খুব ভালোভাবে পিঠাগুলো স্টিম হবে না। আমার 20 মিনিট
20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। আমার পিঠাগুলো কম ছিল, আপনাদের বেশি হলে আরও। তারপরে একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন এই যে ভিতরে কাঁচা আছে কিনা। আমার টুথপিকটা একদম ক্লিন, মানে পিঠাগুলো আর কাঁচা নেই। এরপর যে খুবই গরম, আমি এখন এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে দেখুন পিঠাগুলো কিন্তু একটার উপরে আরেকটা দিয়েছি, বাট লেগে যায়নি। প্রথম অবস্থায় মনে হয়েছিল খুবই সফট, কিন্তু বানানোর পরে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে যে এত লোভনীয় হয়েছে। আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝবেন না। আসলে ঐতিহ্যবাহী রেসিপিগুলো একটু অন্যরকম মজা হয়। এই যে হয়ে গেল, আমি উপর দিয়ে একটু নারকেল কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন বরিশালের ঐতিহ্যবাহী এই তালের গড়গড়া পিঠা। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।